নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, পাকিস্তানে জঙ্গিদের চোখের জলে বীরের সম্মান, পতাকা জড়িয়ে জঙ্গিকে বিদায়। মেদিনীপুর, অপারেশন সিন্দুরের জন্য মেদিনীপুর থেকে ভারতীয় সেনা জওয়ানদের স্যালুট জানালেন সাংসদ জুন মালিয়া। খড়গপুর 1 নম্বর, মেদিনীপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে, পরিবর্তন হচ্ছে খড়গপুরের নিমপুরা ইয়ার্ডকে পরিদর্শনে ডিআরএম। পাকিস্তানি পাইলটকে জীবিত ধরল ভারত, ফাইটার জেট থেকে করছিল হামলা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ বেশ কিছু এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালালো ভারত। বিগ ব্রেকিং, পাকিস্তানের ফাইটার জেট ও ড্রোন ধ্বংস করল ভারত, একাধিক জায়গায় হামলার ছক বানচাল। ওয়েস্ট বেঙ্গল, পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল, আরও বিপদে পাকিস্তান। ভারতের এই 3 রণনীতিতে কেঁপে উঠল পাকিস্তান, মধ্যরাতে এইভাবেই সফল হলো অপারেশন সিন্দুর। গড়বেতা 3 নম্বর, গড়বেতা 3 নম্বর ব্লকে মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন। মেদিনীপুর, অসুস্থ পথকুকুর ও অবলা প্রাণীদের জন্য বিশেষ আবাসন তৈরি শুরু হলো, শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। পাকিস্তানি পাইলটকে জীবিত ধরল ভারত, ফাইটার জেট থেকে করছিল হামলা। গোপীবল্লভপুর 1 নম্বর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষায় রাজ্যের প্রথম মিনতিকে কান্দনাসোল গিয়ে আর্থিক সাহায্য করে শুভেচ্ছা জানালো যুব তৃণমূল। ঝাড়গ্রাম, হাতির হানায় মৃত্যু হলো কেন্দুডাংরি গ্রামের এক যুবক, মৃতদের ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। ঝাড়গ্রামের কলাবনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। সাঁকরাইল, কেন্দুডাংরি গ্রামে হাতির হামলায় মৃত যুবকের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন প্রশাসনের আধিকারিকরা। আপনারা শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের অনুপ্রবেশের ষড়যন্ত্র ব্যর্থ, সাম্বাই 7 জইশ জঙ্গিকে নিকেশ করল বিএসএফ। পাকিস্তানের ন্যাক্কারজনক ষড়যন্ত্র ব্যর্থ করল ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে ভারতে হানা দিতে এসে মুখ পুড়েছে পাকিস্তানের। INS বিক্রান্ত, আকাশ, সুদর্শন চক্র এলো 70। মধ্যরাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতের এই সমরাস্ত্র। ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। ভারতের প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র। প্রত্যাঘাত খোদ ইসলামাবাদে, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতেও ভারতের মিসাইল ড্রোন তছনছ। পাকিস্তান জুড়ে প্রত্যাঘাত রেয়াত করার আর প্রশ্নই নেই। বৃহস্পতিবার রাতে পূর্ণমাত্রায় ঝাঁপিয়ে পড়ল ভারত। পহেলগাঁও হামলার বদলা হিসেবে জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল, সন্ত্রাসের লালন পালন করে চলা প্রশাসনও এবার এসে গেল নয়াদিল্লির নিশানায়। কান্দাহার হাইজ্যাক কাণ্ডের মাস্টারমাইন্ড রউফ নিকেশ। ইন্ডিয়ান এয়ারলাইন্স IC 814 কাঠমান্ডু টু দিল্লি ফ্লাইট 1999 সালের 24শে ডিসেম্বর টেক অফ করার পরই দেখা গিয়েছিল 5 জন যাত্রী আসলে হাইজ্যাকার। কখন কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। ভারতকে আঘাতের চেষ্টা হলে প্রত্যাঘাত এটাই হবে, রাজনাথ। 900 গাড়ি রাখার ভূগর্ভস্থ পার্কিং প্লাজা হবে ধর্মতলায়, খরচ 450 কোটি। কালোবাজারি করলেই জিনিসপত্র বাজেয়াপ্ত, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সামরিক হামলা হলে কড়া জবাব, বার্তা জয়শঙ্করের। দিনভর জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর, সেনাপ্রধানের সঙ্গে কথা মোদির। বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ প্রধান বিচারপতির। জম্মু ও কাশ্মীরের 4 সেক্টরে রাতভর নাগাড়ে পাক সেলিং, জবাব ভারতের। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো খবরে। শ্রীনগর, ফের পাকিস্তানের ন্যাক্কারজনক ষড়যন্ত্র ব্যর্থ করল ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে ভারতে হানা দিতে এসে মুখ পুড়েছে পাকিস্তানের। এরই মধ্যে আবার জঙ্গিদেরকেও অনুপ্রবেশের চেষ্টা করানো হচ্ছে পুরোদমে, কিন্তু সীমান্তে সতর্ক রয়েছে বিএসএফও। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বাই অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতীয় বাহিনীর হাতে নিকেশ হয়েছে 7 জঙ্গি। সূত্রের খবর, অনুপ্রবেশকারী জঙ্গিরা জইশ-ই-মোহাম্মদের সদস্য। পাকিস্তানের মাটিতে থাকা লঞ্চপ্যাড ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল এই জঙ্গিরা। বিশেষ বিষয় হলো, এমন একটি সময়ে এই অনুপ্রবেশ চেষ্টা করা হয় যখন জম্মু, পাঠানকোট, উধমপুর এবং অন্য একাধিক সেক্টরগুলিতে পাকিস্তানি সেনা পরপর মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু পাকিস্তানের এমন ঘৃণ্য ষড়যন্ত্র ব্যাহত করেছে ভারতীয় বাহিনী। সেনা তরফে জানানো হয়েছে, অপারেশন সিন্দুরের আওতায় সমস্ত পাক ড্রোনগুলিকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাবও দিয়েছে বাহিনী। ভারতের তরফে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। নয়াদিল্লি, ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। ভারতের পতাকাতে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র। বৃহস্পতিবার রাতেই পাক সেনাবাহিনীর হামলা বানচাল করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের 2টি JF-17 এবং একটি F-16 যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে ড্রোন হামলার জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। রাতভর টানা সতর্ক থেকে পাক সেনার একের পর এক ষড়যন্ত্র ব্যর্থ করেছে ভারতের বীর সেনারা। এবার জেনে নেওয়া যাক কোন কোন অস্ত্র ব্যবহার করে ভারত এই সাফল্য পেল। L-70, গতরাতে যখন পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর একাধিক স্থানে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা করছিল, তখনই উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা এবং পাঠানকোট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করা হয়, যার জেরে কমপক্ষে 50টিরও বেশি পাক ড্রোন ধ্বংস করা হয়। S-400, ভারত ও পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকা S-400 বা সুদর্শন চক্র পাক সেনার কুচক্রী মনোভাব ব্যর্থ করে দিয়েছে। বৃহস্পতিবার জম্মুর বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় পাকিস্তান। তবে ভারতীয় সেনাবাহিনীর সতর্কতা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাকে ভোঁতা করে দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর আধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে আকাশের পাকিস্তানের ছোঁড়া 8টি মিসাইল ধ্বংস করে দেয়। আইএনএস বিক্রান্ত, ভারতের আইএনএস বিক্রান্ত সমুদ্রে শক্তি প্রদর্শন করেছে। পহেলগাঁও হামলার পর উত্তেজনা বৃদ্ধি পেতেই ভারতীয় নৌবাহিনী আরব সাগরে আইএনএস বিক্রান্তকে মোতায়েন করেছে। এই নৌবহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সমরাস্ত্র, যা বিপক্ষের বুকে কাঁপুনি ধরাতে যথেষ্ট। ZSU-23-4 সিল্কা, রাশিয়ান এই প্রতিরক্ষা ব্যবস্থার পোশাকি নাম ZSU-23-4 হলেও এটি সিল্কা নামেই বেশি পরিচিত। এই অটোমেটিক সিস্টেমটি 20 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করে টার্গেট হানতে সক্ষম। এটি প্রতি মিনিটে 4000 রাউন্ড পর্যন্ত গুলি চালাতে পারে। গতকাল রাতে ছোট ড্রোনগুলির মোকাবিলার জন্য এটিকে ইনস্টল করা হয়েছিল। আকাশ মিসাইল সিস্টেম, বুধ ও বৃহস্পতিবার রাতে শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, চণ্ডীগড় এবং আরও 15টি শহরে ভারতীয় সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করছিল পাকিস্তান, কিন্তু আকাশ মিসাইল সিস্টেম পাকিস্তানের এই উদ্দেশ্য সফল হতে দেয়নি। সূত্রের খবর, গতকাল শ্রীনগর অভিমুখে আসা একটি পাকিস্তানি JF-17 জেট বিমান ধ্বংস করেছে এই আকাশ মিসাইল সিস্টেমই। এটি ড্রোন মিসাইল ট্র্যাকিং ও ধ্বংস করতে সিদ্ধহস্ত। বিশেষ বিষয় হলো এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দেশীয়ভাবে তৈরি এবং DRDO তরফে ডিজাইন করা হয়েছে। বর্তমানে এটি ভারতীয় সেনার অন্যতম ভরসা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো আবহাওয়ার খবরে, দেখে নেবো আজকের আবহাওয়ার আপডেট কী রয়েছে। কখন কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, কী জানালো আবহাওয়া দপ্তর, দেখে নেব। কলকাতা, শুক্রবারেও শহর কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। যদিও দিনে গরম বজায় থাকবে, বেলা 10টার পর থেকেই বাইরে বের হওয়া প্রায় দুষ্কর হয়ে উঠেছে। আর সন্ধ্যার পরই কলকাতায় নামতে পারে বৃষ্টি, যার জেরে তাপমাত্রাতেও কিছুটা স্বস্তি ফিরতে পারে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মোতাবেক আজ শুক্রবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 38 ডিগ্রি ও 28 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো কোনো স্থানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চড়া গরম থাকবে। শনিবার থেকে গরমের মাত্রা বেশি বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, 15ই মের পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। আজকের এখনকার আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরটি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নজরে খেলোয়াড়দের সুরক্ষা, যুদ্ধ পরিস্থিতিতে আপাতত স্থগিত IPL 2025। নয়াদিল্লি, আপাতত হচ্ছে না IPL। ভারত ও পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে IPL 2025-এর বাকি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিল BCCI। আজ শুক্রবার সকালে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝমাঠ থেকে বাতিল করা হয়েছিল। পাকিস্তানের ন্যক্কারজনক হামলার জেরে ধরমশালায় অনুষ্ঠিত এই ম্যাচে পুরো খেলা সম্ভব হয়নি। এরপর ওই বাকি ম্যাচগুলি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষার দিকে নজর রেখে আপাতত IPL 2025-এর ম্যাচ স্থগিত করা হলো। BCCI সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছে বিদেশি খেলোয়াড়রা। পাশাপাশি একাধিক বিমানবন্দর থেকে সাময়িকভাবে কিছু উড়ান বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু স্টেডিয়ামের ভেন্যু রয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে, একই সঙ্গে কোনো একটি মাঠে হাজারে হাজারে দর্শকদেরও ভিড় হয়। ফলে সব মিলিয়ে খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে রাজি না BCCI, আর সেই কারণেই সাময়িকভাবে স্থগিত হলো IPL 2025। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পতাঘাত খোদ ইসলামাবাদে, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতেও ভারতের মিসাইল, ড্রোন তছনছ পাকিস্তান। নয়াদিল্লি, পাকিস্তান জুড়ে প্রত্যাঘাত রেয়াত করার আর প্রশ্নই নেই। বৃহস্পতিবার রাতে পূর্ণমাত্রায় ঝাঁপিয়ে পড়ল ভারত। পহেলগাঁও হামলার বদলা হিসেবে জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল, সন্ত্রাসের লালন পালন করে চলা প্রশাসনও এবার এসে গেল নয়াদিল্লির নিশানায়। এদিন রাতে জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমীরে আক্রমণের চেষ্টাকে আর সহজে চোখে দেখল না ভারতীয় বাহিনী। শুরু হলো কাউন্টার অ্যাটাক। প্রথমে লাহোর, করাচি, শিয়ালকোট আর তারপর খোদ ইসলামাবাদ। ভারত বুঝিয়ে দিল এবার হেস্তনেস্ত হবেই। ভারতের 15টি স্পষ্ট বাছাই করে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করছিল পাকিস্তান। বুধবার মাঝরাত থেকে ভারতের উত্তর এবং পশ্চিম প্রান্তের একের পর এক শহরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ভারতকে জবাব দিতে গিয়েছিল, কিন্তু পড়েছে চরম বিপর্যয়ের মুখে। কারণ অধিকৃত কাশ্মীর কিংবা নিয়ন্ত্রণ রেখা নয়। বৃহস্পতিবার ইসলামাবাদের কাঁপুনি বাড়িয়ে ভারতের ড্রোন এবং মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়েছে পাকিস্তানের একের পর এক শহরে। কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, শিয়ালকোট। ভারতের ড্রোন হানায় লাহোরে পাক আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। একাধিক পাক সেনার হতাহতের খবর এসেছে। আর ভারত জানিয়ে দিয়েছে, মারতে এলে পতাঘাত হবেই। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, হেরব ড্রোন এবং হেরন মার্ক 2 এই ত্রিশক্তি ব্যবহার করে পাকিস্তানকে কার্যত ঠুঁটো করে দিয়েছে ভারত। কর্ণের কবচের মতো দাঁড়িয়ে থাকা S-400 রুখে দিয়েছে তাদের হামলা। আর অন্যদিকে অর্জুনের গান্ডিবের তীব্রতায় ছুটে যাওয়া হেরপ এবং হেরন মার্ক 2 ড্রোন আছড়ে পড়েছে পাকিস্তানের শহরে শহরে। পরিণতি কি? ভারতের বিভিন্ন বিমানবন্দরের রানওয়েকে টার্গেট করতে যাওয়া পাকিস্তান উল্টে বন্ধ করে দিয়েছে নিজেদের তাবৎ এয়ারপোর্ট। আসলে পাকিস্তান বুঝতেই পারেনি NTRO থেকে আগাম ইনপুট পেয়ে
S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে আগেই অ্যাক্টিভ করে রেখেছে। কাপুরতালা থেকে আবন্তিপুরা, লুধিয়ানা অথবা জম্মু কিংবা ভাতিন্দা ও ভুজ সবটাই প্রতিহত করেছে S-400। কারণ এই মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম একসঙ্গে 36টি টার্গেটকে হিট করতে পারে। একটি স্ট্রাইকে 4 রকম মিসাইল ধারণে সক্ষম এবং 360 ডিগ্রির যে কোনো অংশে। তাই ভারতীয় বাহিনীতে এর কোড নেম কি সুদর্শন চক্র। রাতেও এই এয়ার ডিফেন্স সিস্টেমই প্রতিহত করল পাক হামলা। জম্মু থেকে ভুজ সর্বত্র তাদের মিসাইল নিষ্ক্রিয় করেই থেমে থাকেনি ভারতীয় বাহিনী। ভারতের ডিফেন্স সিস্টেমের সামনে পরাভূত হয়ে একটি F-16 এবং দুটি JF-17 যুদ্ধবিমানও হারিয়েছে পাকিস্তান। এক পাক পাইলটকেও আটক করা হয়েছে বলে খবর। ভারত যে JF-17 গুলি করে নামিয়েছে তা স্বীকার করে নিয়েছে পাক সরকারও। এই যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক ভারত, তাই গোটা জম্মু ব্ল্যাক আউট করে দেওয়া হয়। নামতে দেওয়া হয়নি বৈষ্ণোদেবীর পুণ্যার্থীদের। ব্ল্যাক আউট হয়েছে চণ্ডীগড়, মোহালি এবং ভুজেও। ধরমশালায় চলতে থাকা IPL-এর ম্যাচ বাতিল। দেশের সব বিমানবন্দরে ভিজিটর্স এন্ট্রি বন্ধ করা হয়েছে। যাত্রীদের অন্তত 3 ঘন্টা আগে চেক ইন করার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা জারি হয়েছে নিউক্লিয়ার প্ল্যান্টেও। জানা যাচ্ছে রাতেও প্রত্যাঘাতের প্রথম টার্গেট লাহোরই, তারপর শিয়ালকোটে। রাতের খবর, আবার সাগরে মোতায়েন নৌসেনার INS বিক্রান্তের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গিয়েছে করাচি ও ওরমারা বন্দর। ক্ষতিগ্রস্ত লাহোর, রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি। মিসাইল আছড়ে পড়েছে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের সামনেও। বিভিন্ন সংবাদ রিপোর্টের দাবি, নিরাপত্তার কারণে বাংকার ঠাঁই নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। যুদ্ধ পরিস্থিতি নাকি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা। 900 গাড়ি রাখার ভূগর্ভস্থ পার্কিং প্লাজা হবে ধর্মতলায়। খরচ মোট 450 কোটি। কলকাতা মেট্রো সম্প্রসারণের কারণে অদূর ভবিষ্যতে ধর্মতলা হয়ে উঠতে চলেছে যাত্রী পরিবহনের মূল কেন্দ্রবিন্দু। জোকা, ধর্মতলা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং ইস্ট ওয়েস্ট এই 3 পথের সংযোগস্থল হতে চলেছে ধর্মতলা। ফলে আগামী দিনে চাপ বাড়বে, সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড অন্যত্র সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গোটা চত্বরের ভোল পাল্টে দিতেও বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে যে জায়গায় সরকারি এবং বেসরকারি বাসের স্ট্যান্ড রয়েছে সেখানে মাটির নিচে তৈরি হবে পার্কিং প্লাজা। প্রায় 900 গাড়ি সেখানে রাখা যাবে। পাশাপাশি এখান থেকে বিভিন্ন মেট্রো স্টেশনে যাতে সহজে যাতায়াত করা যায় তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বুধবার কলকাতা পুরসভায় এই সংক্রান্ত একটি বৈঠক হয়। পুর কর্তৃপক্ষ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন, পূর্ত দপ্তর, কলকাতা পুলিশ ও সেনা আধিকারিকরা। রাজ্য সরকারের তরফে সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা রাইটস এই প্রকল্পের DPR তৈরি করেছে। এদিনের বৈঠকে তারা প্রেজেন্টেশন দিয়েছে। সেই ব্লুপ্রিন্ট নিয়েও হয়েছে আলোচনা। সমগ্র পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে প্রায় 450 কোটি টাকা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে এই পরিকল্পনা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। বাস স্ট্যান্ড কোথায় সরানো হবে তা নিয়ে চিন্তার বিষয়। অন্যদিকে সেনা তরফে অনুমতিরও প্রয়োজন ছিল। কী রয়েছে গোটা পরিকল্পনায়? জানা গিয়েছে ধর্মতলা মোড়ে বর্তমানে যেখানে সরকারি এবং বেসরকারি বাসের স্ট্যান্ড রয়েছে তার নিচে তৈরি হবে আধুনিক পার্কিং প্লাজা। ধর্মতলা, মেয়র রোড এবং কার্জন পার্কের দিক থেকে পার্কিং লটে গাড়ি প্রবেশ এবং বের হওয়ার জন্য তৈরি 3টি সুড়ঙ্গ পথ থাকবে। পাশাপাশি 4টিরও মতো হাঁটা পথ বা সাবওয়ে তৈরি হবে। মেয়র বলেন, প্রেজেন্টেশন দিয়েছে রাইটস, ভবিষ্যতে ধর্মতলায় মানুষের যাতায়াত বাড়বে। মাটির তলায় মেট্রোপথে যাত্রী চাপ সামলানোর পাশাপাশি রাস্তায় যানবাহন চলাচল যাতে সচল থাকে এবং মানুষ সহজেই যাতায়াত করতে পারেন তার জন্য এই পরিকল্পনা হয়েছে। কোনো বাস স্ট্যান্ড এখানে থাকবে না। 3টি স্পষ্ট চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র থাকবে বাস স্টপ। যাত্রী নামিয়ে বাস বেরিয়ে যাবে। পাশাপাশি যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা চাইলে গাড়ি পার্কিং লটে রেখে মেট্রোতে গন্তব্যে যেতে পারবেন। পাশাপাশি ধর্মতলার উপর বিভিন্ন রাস্তায় যান চলাচল গতিশীল রাখতে চায় প্রশাসন। তাই রাস্তার উপর পার্কিং লট না রেখে সব গাড়ি ভূগর্ভস্থ পার্কিং প্লাজায় রাখার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে ধর্মতলার চেহারা যাবে পাল্টে। রাস্তার উপর গাড়ি পার্ক করা না থাকলে পথ আরও প্রশস্ত হবে, গাড়ি চলাচল আরও গতিশীল হবে। অদূর ভবিষ্যতে 3টি মেট্রো রুট পুরোপুরি চালু হলে বিপুল যাত্রীর চাপ সামলাতে গোটা ধর্মতলা চত্বরকে তাই আধুনিক পরিকাঠামোর মোড়কে মুড়ে ফেলার পরিকল্পনা করেছে রাজ্য। নমস্কার, আজকের এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।